দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস এবং আমি আজকে বলে দেবো যে রচনার একটা টপিক আছে, যেটা অনেক ধরনের রচনা আছে। যেমন মাধ্যমিক পরীক্ষায় যেমন 4টে রচনা আছে, তার মধ্যে একটা লিখতে হয়। একটা পরিবেশ সংক্রান্ত আছে, একটা বিজ্ঞান সংক্রান্ত আছে এবং একটি আত্মকথা বিষয় আছে, আর একটি তোমার প্রিয় কবি, গ্রামীণ মেলা, তোমার তোমার পিকনিকের অভিজ্ঞতা বা প্রথম স্কুলে যাওয়ার অভিজ্ঞতা, মানে এরকম কিছু নিয়ে একটা আছে, যেটা তুমি শীতের সকাল, গ্রীষ্মের দুপুরে, এরকম রচনা আছে। আজকে আমি বলে দেবো যে আত্মকথা কীভাবে লিখতে হবে। দেখবে ছোটোবেলায় তোমরা ক্লাস 7-এ যখন পড়তে, তখন বট গাছের আত্মকথা, বট গাছের আত্মকথাটা শিখেছিলে। এছাড়া নদীর আত্মকথা, রাস্তার আত্মকথা, পোড়ো বাড়ির আত্মকথা এবং খোলা মাঠের আত্মকথা, এরকম নানাবিধ আত্মকথা আছে। খুব সহজ আত্মকথা লেখা। আজকে আমি বলে দেবো আত্মকথা কীভাবে লিখতে হবে। আত্মকথা রচনাতেও 5টা পয়েন্ট হয়। 5টা পয়েন্টের মধ্যে আছে ভূমিকা, প্রথমে ভূমিকা, শেষে উপসংহার। মধ্যিখানে যে 3টে পয়েন্ট হয়, সেই 3টে পয়েন্ট হচ্ছে, একটি হচ্ছে জন্মকথা প্রথম, তারপর দ্বিতীয়টি হচ্ছে পুরানো স্মৃতি, দুঃখের এবং সুখের, আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে বর্তমান কথা। ঠিক আছে, এই 3টে পয়েন্ট, তার মানে মোট 5টা পয়েন্ট কী হলো? ভূমিকা, জন্মকথা, পুরানো স্মৃতি, সুখের এবং দুঃখের, এবং সুখের ও দুঃখের, আর তারপরে পয়েন্টটা হচ্ছে বর্তমান কথা, তারপরে উপসংহার। দেখো, প্রথমে আসি ভূমিকা প্রসঙ্গে। আত্মকথা লিখতে গেলে প্রথমে ভূমিকা তো বলেছি আগেই রচনাতে, যখন আমি রচনার টপিক নিয়ে আলোচনা করছি সেই সময় আমি বলেছি যে ভূমিকা মানেই হচ্ছে বিষয়বস্তুর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া চলবে না, আকারে, ইঙ্গিতে, আভাসে একটা একটা সংকেতধর্মী কথা বলতে পারো মাত্র, বা ওই বিষয়বস্তু, মূল বিষয়বস্তু আসার জন্য যে কটা কথা বলা দরকার সেই কটা কথা বলতে পারো, এটাই হচ্ছে ভূমিকা। আচ্ছা, আত্মকথার ক্ষেত্রে ভূমিকা লেখাটা খুব সহজ। যেটা হচ্ছে, তোমরা দেখবে যে আমরা অনেকটা মানে 5টা 6টা কোশ্চেন বলি, যে কোশ্চেনগুলো বলে আমরা বিষয়বস্তুটাকে গেস করানো, মানে অনুমান করতে পারছো কি না সেটা আমরা ধারণা করার চেষ্টা করি। যেমন ধরো আমি বলছি পোড়ো বাড়ির আত্মকথা। দেখো, পোড়ো বাড়ির আত্মকথা বলতে গেলে তুমি যদি ভূমিকাতে বলো, তাহলে বলতে পারো যে আমি তোমাদেরই একজন ছিলাম, জাঁকজমক উৎসবে মুখর হয়ে থাকতাম, ঐতিহ্য বনেদিয়ানা আমার আমার পরিচয় ছিল। তোমাদের যে সামাজিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে বিরাজ করতাম, বা বলতে পারো যে কোনো কোনো এক জমিদার আমাকে অত্যন্ত যত্ন সহকারে, নিপুণ তত্ত্বাবধানে আমাকে গড়ে তুলেছিলেন। আমি হচ্ছি তোমাদেরই গ্রামের একটি পোড়ো বাড়ি, জমিদার বাড়ি, পোড়ো জমিদার বাড়ি। ঠিক আছে, বা এইরকম বলে হিন্টস দিয়ে দিয়ে তুমি রচনাটা, ভূমিকাটা করতে পারো। আচ্ছা, এবার জন্মকথা যদি বলো, জন্মকথা তাহলে বলতে হবে তোমার কোন সময় এই পোড়ো বাড়িটা তৈরি হয়েছিল, বা কোন সময় কোন জমিদার এই পোড়ো বাড়ি তৈরি করেছিলেন। অবশ্যই জমিদারের নাম কাল্পনিক হবে, কাল্পনিক কোনো একটা নাম দিয়ে দিতে পারো। আচ্ছা, কোনো নির্দিষ্ট কোনো জমিদার বাড়িটা যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য থেকে থাকে সেগুলো বলতে পারো। তাহলে জন্মকথাতে পুরো বিস্তারিত বর্ণনা হচ্ছে যে কীভাবে মানে বাড়িটা তৈরি হয়েছিল, নির্মীয়মান বাড়ির সমস্ত গঠন কার্য এবং সমস্ত কিছু, যা কিছু তার পরিকল্পনা, যা কিছু তৈরি হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে বলতে পারো। আচ্ছা, সুখের স্মৃতি, দুঃখের স্মৃতিতে বলতে পারো যে পুরানো স্মৃতি, পুরানো কথা, সেখানে কিছু উৎসবের কথা বলতে পারো, কিছু অনুষ্ঠানের কথা বলতে পারো, কিছু এমন কিছু ঘটনা যেটা গৌরবময় ঘটনা, এমন কিছু ঘটনা বলতে পারো যেটার সঙ্গে বাড়িটা নিজেকে রিলেটেড করে ফেলেছে, বাড়িটা নিজেকে সম্পর্কিত করে ফেলেছে। যেহেতু বাড়িতে ঘটনাটি ঘটেছে, বাড়িতে যারা থাকে সেই আত্মীয়দের মধ্যে ঘটনাগুলো ঘটেছে, সেজন্য বাড়িটাও খুব খুশি হয়েছে, এটা বাড়িটা নিজের মুখে বলছে।
ঠিক আছে। আচ্ছা, যদি দুঃখের স্মৃতি বলো, দুঃখের স্মৃতিও কিছু, মানে ওই জমিদারের মৃত্যু নিয়ে বলতে পারো, যে জমিদারি তো তত্ত্বাবধানে বাড়িটা তৈরি হয়েছে, তার মৃত্যুটা তার দুঃখের স্মৃতি হতে পারে। বা কোনো অবস্থায় জমিদার থাকাকালীন বাড়িটার যে যত্ন হতো সেই যত্নটা আর হয় না, সেইটাও তার কাছে দুঃখের স্মৃতি হতে পারে। হয়তো কেউ অর্থ ব্যয় করতে চাইছে না, এটা দুঃখের স্মৃতি হতে পারে। বা কিছুটা ইমাজিন করে নিয়ে বলতে পারো কী কী দুঃখের স্মৃতি ঘটতে পারে, কোনো ইনসিডেন্টও বলতে পারো। আচ্ছা, এরপরে আসছি বর্তমান কথা, মানে বর্তমান বাড়িটার যে ভগ্নদশা প্রাপ্ত হয়েছে এবং তার জন্য বাড়িটা যে একটা সংকটময় অবস্থা তৈরি করেছে আশপাশ লোকের কাছে, এবং বাড়িটা তৈরি হয়েছে চোরাকারবারি বা কোনো কী বলে চুরি ছিনতাইকারীদের আবাস গৃহ হিসেবে রয়েছে। বা বলতে পারো বাড়িটা ভুতুড়ে বাড়ির মতন একটা অবস্থান করছে বলে গ্রামের লোকেদের কাছে ভয়ে উদ্রেক হয়, এই ধরনের বর্তমান কথা নিয়ে বলতে পারো। আর উপসংহারে আসতে পারো যে এই বাড়িটাকে ভেঙে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং, মানে একটা বহুতল বাড়ি তৈরি করার পরিকল্পনা চলছে। বাড়িটা হয়তো আগামী দিনে, বাড়িটা নিজেকে বলছে আমি হয়তো আগামী দিনে থাকবো না, কিন্তু এই গৌরব উজ্জ্বল স্মৃতি বা বনেদি ঐতিহ্য বনেদিয়ানা নিয়ে যে আমি অবস্থান করতাম তোমাদের মাঝে, স্মৃতিতে হয়তো রয়ে যাব, সেটুকুই আমার পাওনা। এইটুকু নিয়ে একটা দুঃখ বিদারকভাবে শেষ করতে পারো ঘটনাটা, কারণ পোড়ো বাড়িতে একদিন তো পড়েই যাবে। তো সেইভাবেই এটা শেষ করতে পারো। কারণ পোড়ো বাড়ি তো আর জাঁকজমক উজ্জ্বল হয়ে উঠবে তখনই যখন সেটাকে ভেঙে নতুন করে তৈরি করা হবে, তাহলে সেইভাবেই এটা শেষ করতে পারো। ঠিক আছে, এটা একটা ইমাজিনেশন পাওয়ারের ওপর নির্ভর করছে, যে যতটা বেশি কল্পনা করতে পারবে, যে যতটা বেশি ভাবতে পারবে, যে নিজেকে পুরো বাড়ির জায়গায় রেখে যতটা ভাবতে পারবে ততটাই সে ভালো লিখতে পারবে। ঠিক আছে, এই গেল পোড়ো বাড়ির আত্মকথা নিয়ে। এরকম তুমি খোলা মাঠের আত্মকথা, বটগাছের আত্মকথা লিখতে পারো। সব ক্ষেত্রেই তোমার 5টা করে পয়েন্ট হবে, যেমন ভূমিকা, জন্মকথা মানে স্টার্টিং পয়েন্ট, সৃষ্টিকথা, এটাই হচ্ছে জন্মকথা। ঠিক আছে, পেন্সিলের আত্মকথা হয়, পেন্সিল বক্সের আত্মকথা হয়, চায়ের ভাঁড়ের আত্মকথা হয়। যখন পেন্সিল বক্স হচ্ছে বা চায়ের ভাঁড়ের কথা আসছে, তখন ম্যানুফ্যাকচারের কথা বলতে হবে, যেখানে যেভাবে এটি তৈরি হয়েছিল সেটাই তার জন্মকথা, জীবনের সূচনা, তার কর্মজগতের সূচনা হলো। ঠিক আছে, জন্মের মাধ্যমেই তো কর্ম শুরু হয়ে যায়, এরপরে তার কর্মজীবন চলতেই থাকে, একটা সময় কর্মজীবন শেষ হয়ে যাবে, তারপরে তার পরিসমাপ্তি ঘটবে, আস্তে আস্তে এইভাবেই শেষ হবে। এবং 5টা পয়েন্টে এটা আলোচনা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 5টা পয়েন্ট আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে ভূমিকা, জন্মকথা, পুরানো স্মৃতি, দুঃখের এবং সুখের, বর্তমান কথা, উপসংহার। ঠিক আছে, এই হচ্ছে আত্মকথা। আজকে খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য খুব সাউন্ডে হয়তো অসুবিধা হচ্ছে। দেখো, বৃষ্টি পড়ছে, এই জন্য খুবই অসুবিধা হচ্ছে এখানে। টাটা।